अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हामिदन व मुसल्लियन व मुसल्लिमन अम्मा बाद फसुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लामताना इन्नाका आनताल आलिमुल हाकीम। আজকা এই যাকাত এবং ওসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেমিনারের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সুপ্রিয় প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ এবং এই মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান কেরাম এবং মুসলিম ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এই ধরনের এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটি সেমিনারের আয়োজন করার জন্য। আজকের প্রবন্ধ পাঠক বাংলাদেশে যাকাত ওসর আদায় ও বন্টন অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা এর উপর একটি সুন্দর সুলিখিত প্রবন্ধ পেশ করেছেন। আমি অল্প সময়, যেহেতু আমার জন্য মাত্র 15 মিনিট নির্ধারিত, আমি সেই প্রবন্ধের দিকে না গিয়ে প্রবন্ধের মধ্যে কিছু যে অপূর্ণতা রয়েছে আমি শুধু সেই জিনিসগুলো অ্যাড করার জন্য প্রস্তাব দেব। এখানে যাকাতের আসল উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে দারিদ্র্য বিমোচন এবং উপযুক্ত মানের জীবিকা ব্যবস্থা করে দেওয়া, যা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং আরও যা প্রয়োজন তার উপযুক্ত ব্যবস্থা করা। তো এর যে পক্ষে যে যৌক্তিকতা, শরিয়ার যৌক্তিকতা, এটা তুলে ধরা দরকার ছিল। এই যৌক্তিকতা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, সূরাতুল মাআরিজের 24 নম্বর আয়াত। হাদিসের বাণী, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। বুখারীর হাদিস। হযরত মুআয ইবনে জামালকে যখন ইয়ামানের গভর্নর করে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন, তখন ওনাকে এই নির্দেশটা দিয়েছিলেন। বর্তমানে যে পদ্ধতিতে যাকাত বিতরণ করা হচ্ছে তা এক প্রকার লোক দেখানো ব্যাপারে পরিণত হয়েছে, এটা উনি রাইটলি বলেছেন। এই ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে, আসলে যাকাত মূলত রাষ্ট্রীয় দায়িত্ব এবং এর পক্ষে কোরআনের দলিল আছে, দলিল পেশ করলে ভালো হতো। এবং দলিলটা হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই দলিলে যে কোনো কাউকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, তাকে এই 4 দফা কাজ কর্মসূচি তাকে অবশ্যম্ভাবীরূপে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের সরকারি উদ্যোগে কোনো যাকাত বিভাগ না থাকাতে নিষ্ঠাবান মুসলিমরা নিজ উদ্যোগে যাকাত আদায়ে বাধ্য হন। এই ব্যবস্থা কোনোভাবেই দেশের দরিদ্র বিমোচনে কোনো ভূমিকা পালন করতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রবন্ধ উপস্থাপক দরিদ্র অভাবীদের অভাব বিমোচনে যে 2টি প্রস্তাবনা পেশ করেছেন, রাষ্ট্রীয় যাকাত তহবিলের অনুপস্থিতিতে তা একটি অবাস্তব ও অপ্রয়োগযোগ্য প্রস্তাবে পরিণত হয়েছে। তো এটার জন্য অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা যাকাত তহবিল, একটা ডাইরেক্টরেট অফ যাকাত প্রতিষ্ঠা করা অত্যন্ত দরকার। এবং শুধু যাকাত ডাইরেক্টরেট করলে হবে না, এর সাথে কিন্তু একটা রিসার্চ ইনস্টিটিউট করতে হবে, ইনস্টিটিউট অফ রিসার্চ অফ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর কালেকশন অফ যাকাত অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সাথে সাথে যদি এটাও থাকে, তাহলে ওনারা গবেষণা করবেন সার্বক্ষণিকভাবে। এখানে রেগুলার অফিসার নিয়োগ দেওয়া হবে, ওলামাদেরকে নিয়োগ দেওয়া হবে, যারা বাংলাদেশের সারা সম্ভাব্য যাকাতের খাতগুলো চিহ্নিত করে কোথায় কোথায় থেকে যাকাত পাওয়া যেতে পারে এবং সেগুলো রাষ্ট্রীয় উদ্যোগে উত্তোলন করা হবে। বর্তমানে যে ইসলামিক ফাউন্ডেশনের যে যাকাত তহবিল আছে, সেটার কী অবস্থা, অব্যবস্থাপনা, এবং সেখান থেকে যে কোনো উল্লেখযোগ্য পরিমাণে যাকাত আদায় হয় না এবং বিতরণ হয় না, দেশের দারিদ্র্য বিমোচনে এটা যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না, এটা আপনারা জানেন। এখন যেহেতু আলহামদুলিল্লাহ এখন উপযুক্ত পরিবেশ এসেছে, এখন রাষ্ট্রের দায়িত্ব যাকাত তহবিল গঠন করে এটাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা। আরেকটা জিনিস, এখানে ওসর এবং যাকাতের যেহেতু আলোচনা হয়েছে, কাজে ওসর এবং যাকাতের মৌলিক পার্থক্যটা একটু তুলে ধরা দরকার ছিল। আমি ব্যাপারে বলছি। প্রথম পার্থক্য হচ্ছে পরিমাণের দিক দিয়ে যাকাতের পরিমাণ নির্দিষ্ট। যেমন অর্থ সম্পদ যদি হয় তাহলে 2.5%, গবাদি পশু যদি হয় তাহলে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন পার্সেন্টেজ, এটা ফিক্সড। আর দাতার বিচারে যাকাত ধনীদের উপর প্রযোজ্য, শুধুমাত্র ধনীদের উপর। তুখযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। কিন্তু ওসর ধনীদের উপর নয়, ওসর হচ্ছে উৎপন্ন দ্রব্যের উপর। চাই চাষি গরিব হোক, চাই চাষি ধনী হোক,
এখানে কোনো ইয়ে নাই, শুধুমাত্র ওসরের ক্ষেত্রে আছে যে একটা পরিমাণ 5 বছর যদি হয় সেটা হলে এটা হয় যে 900 কেজি। আমি বিস্তারিত দিতে যাচ্ছি না। 900 কেজি মানে ধরেন 1 টন যদি শস্য উৎপাদন করে কেউ, মানে 25 মণ আর কি, তাহলে এর উপরে যাকাত হবে, ওসর আসবে। এবং ওসরের ক্ষেত্রে যদি অটোমেটিক পানিতে বা বর্ষার পানিতে যদি হয়, ঝর্নার পানিতে যদি হয় তাহলে 10%, আর যদি শুকনো মৌসুমে বোরো মৌসুমে যদি কৃত্রিম চাষের মাধ্যমে হয়, সেচের মাধ্যমে হয়, তাহলে 2.5%। তবে এরা বর্তমান যুগের ফকিরা, বোধ আওয়াজ হচ্ছে না, বর্তমান যুগের ফকিরা একটা ফতোয়া দিয়েছেন যে বর্তমানে যেহেতু কৃষি খাতে খরচ বেশি, কাজেই মাইক বন্ধ হচ্ছে, মাইক দেখেন। এখানে খরচ বাবদ বর্ষার মৌসুমে 20% পর্যন্ত বাদ দিয়ে তারপরে 10% হিসাব করা যাবে, আর বোরো মৌসুমে 25% থেকে 30% পর্যন্ত বাদ দিয়ে সেটা ওসর দেওয়া যাবে। তো আমাদের দেশে ওসর পরিচিত নয় এবং প্রচলিত নয়। তো আলহামদুলিল্লাহ আমি আমার চাষাদের অনেক চেষ্টা করে আমার চাষাদের মধ্যে আমি এটা বাস্তবায়ন করেছি। আলহামদুলিল্লাহ এটা সারা দেশে যদি হয় তাহলে এটা দরিদ্র বিমোচন হয়, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। আরেকটা বিষয় আসছে খরাজি জমির উপরে ওসর প্রদেয় কিনা। এখানে ব্রিটিশ আমলে একটা ফতোয়া ছিল যে আমাদের দেশের ভারতবর্ষের জমি খরাজি জমি, কাজে এর উপরে ওসর হবে না। ওই সময় যে ফতোয়াটা দিয়েছিল সেটা সে সময়ের জন্য প্রযোজ্য ছিল, কারণ ব্রিটিশ আমলে সব জমিগুলো সরকার বাজেয়াপ্ত করে এগুলি জমিদারদেরকে দিয়ে দিয়েছিল। এখন জমিদাররা যে খাজনা আরোপ করেছিল, অনেক সময় কৃষকরা তার পুরো উৎপাদিত শস্য থেকেও সে খাজনা দিতে পারতো না, কাজে সেখানে আর ওসর দেওয়ার অবকাশ ছিল না। এখন বর্তমানে যে খাজনা, এটা হচ্ছে উন্নয়ন কর। এক মনে করুন 1 একর জমিতে বা 1 বিঘে জমিতে ধরুন যদি 100 খানি যদি দান হয়, তাহলে সেখানে 5 টাকা 10 টাকা বা 20 টাকা 25 টাকা মাত্র কর দিতে হচ্ছে। কাজে এটা এই খাজনার কারণে ওসর থেকে অব্যাহতি পাবে না। আর ওসর আদায়ের পূর্বে এটা হয় যাকাত এবং ট্যাক্সের মধ্যকার পার্থক্য, সেটাও কিন্তু আসা দরকার ছিল আমি মনে করি। পার্থক্য হচ্ছে ট্যাক্স নির্ধারিত বটম লাইনের অতিরিক্ত পুরো আয়ের উপর প্রযোজ্য। মনে করুন 3 লক্ষ 3.5 লক্ষ টাকা, একজনের যদি 10 লক্ষ টাকা ইনকাম হয়, প্রথম 3 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি 7 লক্ষ টাকা পুরোর উপরেই কি হবে, ট্যাক্স হবে। ওর কি খরচ, নিজের সংসারের খরচ বা বাচ্চাদের লেখাপড়ার খরচ বা ঋণ পরিশোধের খরচ, এগুলো কিছুই বাদ যাবে না, পুরো ইনকামের উপর হবে। আর যাকাত হচ্ছে শুধুমাত্র মোট উদ্বৃত্তের উপরে বৎসরান্তে হবে, কারেন্ট ইয়ারে প্লাস প্রিভিয়াস ইয়ারে যা উদ্বৃত্ত ছিল সব উদ্বৃত্তের উপরে হবে। এটা হচ্ছে এক পার্থক্য। 2 পার্থক্য হচ্ছে যাকাতের পরিমাণ নির্ধারিত ফিক্সড, কিন্তু ট্যাক্সের পরিমাণ ক্রমবর্ধমান প্রগ্রেসিভ। তারপরে হচ্ছে ট্যাক্স পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত যদি থাকে এর উপরে কোনো ট্যাক্স হবে না। আর যাকাত হচ্ছে পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত থাকলে সেটার উপরে কি হবে, যাকাত হবে। আরেকটা পার্থক্য হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে ঋণের অর্থ কর্তনযোগ্য নয়। আপনার কত ঋণ আছে সেটা ট্যাক্স দেওয়ার সময় বিবেচ্য নয়, কিন্তু যাকাতের ক্ষেত্রে ঋণের অর্থ কর্তনযোগ্য। আরেকটা পার্থক্য, যাকাতের ক্ষেত্রে ব্যয়ের খাত চিহ্নিত, যাকাত কোথায় কোথায় ব্যয় করা যাবে চিহ্নিত, কিন্তু এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে ব্যয়ের খাত চিহ্নিত নয় এবং উদ্দেশ্য হচ্ছে সরকারের প্রশাসনিক ব্যয় থেকে নিয়ে উন্নয়ন প্রকল্প পর্যন্ত সব খাতে এটা ব্যবহার করা যায় সরকার, এবং এটা সরকার করে। 6, যাকাত একটি অবশ্যম্ভাবী ধর্মীয় দায়িত্ব, এটা মুসলিমদের জন্য। আর ট্যাক্স হচ্ছে একটি রাষ্ট্রীয় তথা নাগরিক দায়িত্ব, এটা মুসলিম অমুসলিম সকলের জন্য প্রযোজ্য। সরকারি যাকাত তহবিল প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কথা। একটা, এর যৌক্তিকতা হচ্ছে দেশের 90% অধিবাসী মুসলমান, এর মধ্যে 20% লোক উচ্চবিত্ত আর 20% লোক 40% লোক মধ্যবিত্ত, এর মধ্যে 20% লোক মধ্যবিত্তের মধ্যে উচ্চ মধ্যবিত্ত, কাজে ওখানে আমরা ধরলাম 20%, তাহলে 40% লোক উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। 40% লোকের হাতে দেশজ সম্পদের 60% আছে, তারা 60% সম্পদের মালিক। এবং 60% সম্পদের পরিমাণ কত, সরকারি হিসাব অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছরের জিডিপি ছিল মোট 50,48,027 কোটি টাকা।
50,48,27 কোটি টাকা, সে 50 লক্ষ কোটি টাকা। এর যদি আমরা 50% যদি বিবেচনা করি তাহলে 25 লক্ষ কোটি টাকা হচ্ছে কি জাকাতযোগ্য জিডিপি। তাহলে এর উপরে 2024 সালে দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল 31%। দেশজ সঞ্চয়ের পরিমাণ, সরকারি সঞ্চয় নয়, যারা ব্যক্তিগতভাবে নাগরিকরা যে সঞ্চয় করে 31%। তাহলে 50 লক্ষ কোটি টাকার 31% হয় 15,64,888 কোটি টাকা। এই 15 লক্ষ কোটি টাকার হিসাব করলে এর 2.5% হয় কত 35 লক্ষ কোটি টাকার মতো। 3,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা এর যদি 2.5% হিসাব করি। আর ওষুধের সম্ভাব্য পরিমাণ হচ্ছে বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে এই প্রতিবেদনে 2023 সালের প্রতিবেদন আসছে, বাংলাদেশে আউশ চাষ হয়েছে 26.2 লক্ষ একর জমিতে। এখানে উৎপন্ন হয়েছে 29.1 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 29 লক্ষ মেট্রিক টন। আমন হয়েছে 141.43 লক্ষ একর জমিতে, উৎপন্ন হয়েছে 154 লক্ষ মেট্রিক টন। দুটার যোগ হচ্ছে 183 লক্ষ মেট্রিক টন। এখন এর মধ্যে যদি 50% প্রান্তিক চাষিদের জন্য আমরা বাদ দিলাম, যাদের 5 ফসল হয় নাই, কম হয়েছে, 50% আমরা বাদ দিলে দাঁড়ায় কত 93 লক্ষ মেট্রিক টন। এই 93 লক্ষ মেট্রিক টনের মধ্যে আমরা উৎপাদন খরচ বাদ দিলাম 20%, আমন যেহেতু আমন সেই জন্য, তাহলে আর 75 লক্ষ মেট্রিক টন। আর এর 10% যদি হয় তাহলে 7.5 লক্ষ মেট্রিক টন ওসর আসে। 7.5 লক্ষ মেট্রিক টন এক বছরে এক মৌসুমে ওসর, আমন মৌসুমে। আর বোরোতে গত বছর বোরো চাষ হয়েছে 111 লক্ষ একরে, উৎপাদন হয়েছে 206 লক্ষ মেট্রিক টন। এর খরচ বাদ দিলাম 25%, শেষ 56 লক্ষ মেট্রিক টন থাকলো। এর যদি 5% যদি ওষুধ হিসেবে ধরা হয়, এখানেও 7.5 লক্ষ মেট্রিক টন। তাহলে বোরো, আউশ, বোরো এবং আমন মিলে হচ্ছে 15 লক্ষ মেট্রিক টন ওষুধ। 15 লক্ষ মেট্রিক টনের দাম আসতেছে, যদি আমরা 3,000 করে যদি 1 মেট্রিক টনের দাম ধরি তাহলে 4,500 কোটি টাকা, 4,500 কোটি টাকা ওষুধ থেকে আসতেছে। আর এর বাইরে আছে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হাঁস, মুরগি, মাছের ফার্ম, এগুলো যদি ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয় তাহলে জাকাতের নেশাব পরিমাণ যদি এখানে পুঁজি থাকে এর উপরে জাকাত পড়বে 2.5%। অথচ যারা হাঁস মুরগি চাষ করে, ফার্ম করে, যারা ওরা মনে করে না যে এর উপরে কোনো জাকাত আসতে পারে, কিন্তু এটা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে জাকাত আসবে, কাজে এগুলোতেও জাকাত আসবে। তো সেই হিসাব তো আমার কাছে নেই, কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে সেখানে আরও 5,000 কোটি টাকা জাকাত আসতে পারে। এখন জাকাত দাতাদের জাকাত দানের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে কিছু প্রস্তাবনা। এক হচ্ছে যে পরিমাণ অর্থ কোনো ব্যক্তি জাকাত খাতে সরকারি ফান্ডে প্রদান করবে, উক্ত পরিমাণ টাকা মোট প্রদেয় ট্যাক্স হতে এক্সেম্পশন দেয়া। মনে করুন একজনের জাকাতের টাকা দিচ্ছে আসতেছে 50,000 টাকা, ও 25,000 টাকা সরকারের খাতে দিল অথবা পুরোটাই দিল। তার যদি ট্যাক্স আসে যদি 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকাতে 50,000 টাকা বাদ দিতে হবে। বর্তমান করে কি সরকারি কিছু নির্ধারিত প্রতিষ্ঠান আছে, সেখানে যদি আপনি দেন তাহলে আপনার ট্যাক্সেবল টাকা থেকেও দেওয়া যায়, ট্যাক্স থেকে না। আমার যদি ট্যাক্সেবল টাকা 10 লক্ষ টাকা হয়, আমি যদি 25,000 টাকা যদি জাকাত ফান্ডে দিই তাহলে 9,75,000 টাকার উপর আমাকে দিতে হবে। কিন্তু এই হিসাবে আমার 10 লক্ষ টাকার উপর যদি আমার 2 লক্ষ টাকা ট্যাক্স আসে, আমি যদি 1 লক্ষ টাকা জাকাতে দেই তাহলে আমার 1 লক্ষ টাকা বাদ যাবে। সেটা করা হয় না। এটা কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক দেশে করা হয়। এবং মালয়েশিয়া মাত্র 30 মিলিয়ন মুসলমান, এর 55% মুসলিম, অর্থাৎ 17 মিলিয়ন মুসলমান। মালয়েশিয়ার জাকাত ফান্ড আমাদের বাংলাদেশের 10 গুণ বেশি এবং তারা অনেক বড় বেশি কাজ করে। 2 নম্বর প্রস্তাব হচ্ছে জাকাত তহবিল যে পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট জেলা থেকে সংগৃহীত হবে, সেই পরিমাণ অর্থ উক্ত জেলার দরিদ্র ও জাকাত নেয়ার যোগ্য লোকদের প্রদান করতে হবে। এটা জেলাওয়ারি হিসাব করে
কোন জেলাতে কত টাকা জাকাত হিসেবে আসছে সেই জেলার জন্য সেই পরিমাণ টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করবে। এখানে একটা প্রস্তাব আসছে যে মসজিদের মাধ্যমে করা, এটা সুন্দর প্রস্তাব। আমি মনে করি মসজিদের মাধ্যমে এটা করা যেতে পারে। 3 নম্বর প্রস্তাব হচ্ছে বছর শেষে জাকাত তহবিলে মোট কত অর্থ সংগৃহীত হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে তার বিস্তারিত অডিট রিপোর্ট সংবাদপত্রে প্রকাশ করা। এটা সংবাদপত্রে প্রকাশ করলে জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং আরও এনকারেজ হবে যে এটাকে আমাদের সাপোর্ট করা উচিত। আর জাকাত তহবিলে এক্সামশন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কি সময় শেষ হয়ে গেছে, আমি একটু সোনার উপর এর উপর করতে পারবো? আচ্ছা, যাই হোক, তাহলে আমি এবার যাই। স্বর্ণ এবং রূপার সম্পর্কে একটা প্রসঙ্গ আসছে। আসলে আমি গত বছর এটা নিয়ে নিজে অনেকদিন গবেষণা করেছি। আমি সব বিবেচনা করে আমি দেখতে পেয়েছি বর্তমানে স্বর্ণের ভিত্তিতে জাকাতের নেশাব ঠিক করা উচিত, রৌপ্যের ভিত্তিতে নয়। কারণ যে সময়ে জাকাতের নেশাব ঠিক করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন 20 মিসকাল সোনা এবং 200 দিরহাম রূপার সেম দাম ছিল। কিন্তু বর্তমান যুগে আপনি চিন্তা করে দেখেন, 85 গ্রাম স্বর্ণের দাম আমি আজকের বাজার হিসাব করেছি 9.5 লক্ষ টাকা আজকের বাজারে। গত বছর হিসাব করছিলাম ছিল 7.5 লক্ষ টাকা। এই বছরে এক বছরের মধ্যে 2 লক্ষ টাকা বেড়ে গেছে। গত বছর আমি রূপার হিসাব করেছিলাম রমজানের আগে 595 গ্রাম হচ্ছে চাঁদির রূপার নেশাব। 595 গ্রাম রূপার দাম গত বছর ছিল 1,10,000 টাকা। আজকের বাজার দর হচ্ছে 75,000 টাকা। তাহলে কত কমে গেল? এইভাবে কমে গেছে। কমতে কমতে এখন মনে করুন এই 75,000 টাকা যদি একজন লোকের কাছে থাকে তাহলে তার উপর জাকাত দিতে হচ্ছে। কিন্তু জাকাতের মূলনীতি কি? তুখযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, দরিদ্রদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। তাহলে 75,000 যার কাছে টাকা আছে তাকে যদি আপনি ধনী বলেন তাহলে গরিব কাকে বলবেন? একজন পানের দোকানি, সে ব্যবসায়ী, তার পুঁজির উপরে জাকাত পড়বে, বছরের সে সারপ্লাসের উপর নয়, তার টোটাল পুঁজি যা থাকবে বছরে নেশাব পরিমাণ হলে জাকাত। একজন পানের দোকানির তো 75,000 টাকার বেশি থাকে, কেমন? আর একজন মুদির দোকান, মুদির ব্যবসায়ী, সে যদি 10 লক্ষ টাকা পুঁজি না দেয় তাহলে সে ব্যবসায় করতে পারবে না। দেখুন, তার যদি 75,000 টাকা যদি উপরে জাকাত দিতে হয় তাহলে জাকাত নেবে কে? ইউসুফ আল কারদাবি এটা মত দিয়েছেন যে স্বর্ণের ভিত্তিতে হবে। এবং ডক্টর সুলাইমান আল আশকর, উনি কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের সেক্রেটারি, উনি 2008 সালে মারা গেছেন। উনি একটা রিপোর্ট গবেষণা করে উনি বলেছেন যে এই স্বর্ণ রূপা ছাড়া আরও জাকাতের অনেকগুলো কি আছে, বস্তু আছে, যেমন গরু, ছাগল, ওঁট। এখন গরুর ক্ষেত্রে 30টা গরু বর্তমান দাম যদি 50,000 টাকা যদি কত হয়? 15 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে গরুর নেশাব। 5টা উঁট, একটা যদি 5 লক্ষ টাকা ধরি 25 লক্ষ টাকা। 40টা ছাগল, একটা যদি 20,000 টাকা ধরি তাহলে 8 লক্ষ টাকা। 15,000 টাকা করে দিয়ে 6 লক্ষ টাকা। এখন গরুর ক্ষেত্রে যদি 15 লক্ষ টাকা হতে হয় জাকাতের নেশাব, উঁটের ক্ষেত্রে যদি 10 লক্ষ টাকা হতো, 5টা উঁটের দাম 15 লক্ষ টাকা হতে হয়, তাহলে ছাগলের ক্ষেত্রে যদি 6 লক্ষ টাকা হতে হয়, তাহলে রূপার জাকাত নগদ অর্থের ক্ষেত্রে 70,000 টাকা হবে। কাজে নগদ অর্থের ক্ষেত্রেও 7.5 ভরি সোনার দাম হতে হবে। আরেকটা শাহ ওলিউল্লাহ, উনি 1703 সালে 1703 সালে জন্মগ্রহণ করেছেন, 1761 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং উনি যখন ওনার জীবদ্দশায় ব্রিটিশরা বাংলা দখল করে, উনি একটা ফতোয়া দিয়েছিলেন যে রূপার ভিত্তিতে জাকাতের নেশাব নির্ধারণ করা হবে। তবে উনি এর মধ্যে একটা যুক্তি দিয়েছেন, সেই যুক্তি যদি আমরা ধরি বর্তমানেও কিন্তু রূপার ভিত্তিতে জাকাতের নেশাব নির্ধারণ যথার্থ নয়। উনি বলেন যে এর কারণ হচ্ছে কারোর কাছে যদি 52 ভরি রূপা থাকে, সে পরিমাণ অর্থ যদি থাকে, তাহলে সে পরিমাণ অর্থ দিয়ে পুরো 1 বছর মধ্যবিত্ত পরিবার পুরো 1 বছর চলতে পারবে। এখন মনে করেন একজনের কাছে 75,000 টাকা আছে, সে তো 2 মাসে চলতে পারবে না। কাজেই এখন ওই মূলনীতির ভিত্তিতেও রূপার ভিত্তিতে হতে পারে না। যদি একজনের কাছে 10 লক্ষ টাকা থাকে
তার যদি 50,000 টাকা করে যে দরকার হয় তাহলে বছরে 6 লক্ষ টাকা লাগতেছে। কাজে স্বর্ণের ভিত্তিতে নির্ধারণ করা হলে তার কাছাকাছি হয়। কাজে এটাই বর্তমানে প্রযোজ্য বলে আমি মনে করি। আরও আলোচনার দরকার ছিল, কিন্তু সময় শেষ। আসসালামু আলাইকুম।